স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকেও আমি একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। আমাদের সিলেবাসে কিছু আল্ট্রা স্ট্রাকচার আছে সেল অর্গানের। তো সব সেল অর্গান নেই, প্লাজমা মেমব্রেন রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, গলজি কমপ্লেক্স রয়েছে, ইআর রয়েছে, আর লাইসোজোম আছে। তো এই 5টা সেল অর্গানেলসের আমাদের আল্ট্রা স্ট্রাকচার পড়তে হবে। তো আজকে আমি প্লাজমা মেমব্রেনটাই পড়াবো। তো এরপর বাদবাকি যে অর্গানেলসগুলো আছে তাদের আল্ট্রা স্ট্রাকচার সম্পর্কে পড়বো। তো আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ক্লাসটা দেখো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো আজকের ক্লাস তাহলে শুরু করা যাক। তো স্টুডেন্ট, প্লাজমা মেমব্রেন মানে হচ্ছে যেটাকে বলা হয় সেল মেমব্রেন, মানে কোষ পর্দা। তো কোষ কাকে বলে এই টপিকটার ওপর আমি অলরেডি অনেক ভিডিও দিয়ে দিয়েছি। আমার ইউটিউবের ফার্স্ট ক্লাসে আমি সেল দিয়ে স্টার্ট করেছিলাম, তো আলাদা করে প্লেলিস্ট করা আছে, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি অত ডিটেলস আর পড়াচ্ছি না সেল নিয়ে, কারণ আমাদের মেন ফোকাস রয়েছে প্লাজমা মেমব্রেন। তাও আমি সেল কাকে বলে একটু বলে দিচ্ছি। সেল হচ্ছে স্টুডেন্ট প্রোটোপ্লাজম দিয়ে গঠিত তোমার সব প্রজননশীল জীবদেহের গঠনমূলক আর জৈবনিক ক্রিয়ামূলক একক। কেমন? তো এই সেলের বিভিন্ন পার্টস আছে, বিভিন্ন অর্গানেলস আছে সেলের মধ্যে। তো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। তো প্লাজমা মেমব্রেনকে বলা হয় তোমার কোষ পর্দা, একটু আগে আমি যেটা বললাম। তো কোষ পর্দা কি স্টুডেন্ট? কোষ পর্দা হচ্ছে প্রত্যেকটা যে সজীব কোষ আছে না, এই সজীব কোষে কে আছে, মানে কোষের ভেতর প্রোটোপ্লাজম আছে। এবার এই প্রোটোপ্লাজমকে ঘিরে বাইরের দিকে একটা তোমার মেমব্রেন থাকে, যেটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক এবং প্রবেধক ভেদ্য লাইপোপ্রোটিন দ্বারা গঠিত। ঠিক আছে? তো এই পর্দাটাকে বলা হয় বেসিক্যালি কোষ পর্দা বা সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। বোঝা গেল? তো এই পর্দাটা হচ্ছে 3টে লেয়ার দিয়ে তৈরি। ঠিক আছে? তাহলে কি বললাম? এই কোষ পর্দা হচ্ছে 3টে লেয়ার দিয়ে তৈরি, মানে এটা ত্রিস্তরীয় হয়। ত্রিস্তরীয় হয়। হচ্ছে তোমার বাইরের দিকে একটা পর্দা থাকে, এই ধরো একটা বাইরের দিকে পর্দা, আর হচ্ছে একটা ভেতরের দিকে পর্দা, আর এই দুটো পর্দার মাঝখানে আর একটা স্টুডেন্ট লেয়ার থাকে। ঠিক আছে? তো সেই জন্য বিজ্ঞানী রবার্টসন বলেছিলেন এই কোষ পর্দা হচ্ছে ত্রিস্তরীয়। তো বাইরের দিকে যে পর্দাটা থাকে সেটাও প্রোটিন দিয়ে তৈরি, ভেতরের দিকে যে পর্দাটা থাকে সেটাও প্রোটিন দিয়ে তৈরি, মানে এটাও হচ্ছে তোমার প্রোটিন আর এটাও হচ্ছে তোমার প্রোটিন দিয়ে তৈরি। তাহলে মাঝখানে যে লেয়ারটা আছে সেটা কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে স্টুডেন্ট লিপিড দিয়ে তৈরি। ঠিক আছে? তো সেই জন্য এটাকে কি বলা হয় না তোমার পিএলপি, ত্রিস্তরীয় আবরণী বলা হয়। ঠিক আছে? আর এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন বিজ্ঞানী রবার্টসন। ঠিক আছে? তাহলে এটুকু ক্লিয়ার হলো। বাইরের দিকেও থাকে প্রোটিন, ভেতরে পর্দাটাও হচ্ছে প্রোটিন অণু দিয়ে তৈরি, আর মাঝখানে যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে লিপিড অণু দিয়ে তৈরি। বেসিক্যালি এখানে তোমার প্রোটিনের পরিমাণটাই বেশি থাকে, প্রায় 50% মতো তোমার প্রোটিন থাকে আর 40% মতো তোমার লিপিড থাকে, আর বাকি যে 10% সেটা তোমার কার্বোহাইড্রেট থাকে। ক্লিয়ার হয়েছে এইটুকু? তো এই জন্য এই ত্রিস্তরীয় পর্দাটাকে তোমার কি বলা হয় না একটা একক পর্দা রূপে অভিহিত করা হয়ে থাকে। ক্লিয়ার এইটুখানি? এবার যেটা আমাদের এখানে মেন ফোকাস কি, এখানে আমাদের যেটা মেন সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এটাই আমাদের বেসিক্যালি পড়তে হবে। কি বললাম? ফ্লুইড মোজাইক মডেল। এটাই আমাদের এখানে ইম্পর্টেন্ট থিংস। ওকে? তো এই ফ্লুইড মোজাইক মডেলটা কোন বিজ্ঞানী করেছিলেন, মানে উপস্থাপনাটা বা মডেলটার আর কি বলবো প্রেজেন্টেশন কে করেছিলেন? না বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন। ঠিক আছে? কি বললাম নামটা? সিঙ্গার ও নিকলসন। কেমন? সালটা মোস্ট প্রবাবলি
1972 হবে। আর এই যে পিএলপি গঠনটা কে বলেছিলেন, সেটা হচ্ছে রবার্টসন। বেসিক্যালি এই ফ্লুইড মোজাইক মডেলটা হচ্ছে তোমার আমাদের সজীব কোষে যে কোষ পর্দাটা আছে, সেই কোষ পর্দা, এই যে আমি এখানে বললাম না যে লিপিডের একটা স্তর থাকে, এই লিপিডের এই স্তরটা হচ্ছে তোমার দ্বিস্তরীয় ফসফোলিপিড অণু দিয়ে তৈরি, ঠিক আছে, যার মধ্যে তোমার প্রোটিন কণাগুলো মোজাইকের মতো ভাসমান অবস্থায় থাকে। মোজাইকের বাড়িতে তোমরা দেখবে যে বক্স বক্স করা থাকে, আর তার মধ্যে বিভিন্ন তোমার বিভিন্ন স্ট্রাকচারের পাথরের কালারের পাথরকে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। সেরকমই তোমার এই যে যে ফসফোলিপিডের যে এটা আছে, স্তরটা আছে, তো তার মধ্যে কিন্তু এই প্রোটিন অণুগুলো মোজাইকের মতোই থাকে, ঠিক আছে। আর বিজ্ঞানী সিঙ্গার আর নিকলসন এই পুরো ব্যাপারটাকে সমুদ্রে ভাসমান হিমশৈলের সাথে তুলনা করেছে। তো সেই জন্য এই জিনিসটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। তো এটা কিভাবে কাজ করে এর ডিটেলসটা এবার আমরা জানবো। দেখো স্টুডেন্ট, এখানে আমি ছবিটা এঁকেছি তরল মোজাইক মডেলের। তো আমরা কি পড়লাম, লিপিডটা যে থাকে সেই লিপিডটা হচ্ছে দ্বিস্তরীয় ফসফোলিপিড দিয়ে গঠিত, মানে ফসফোলিপিডের দুটো স্তর, এই একটা স্তর, এই একটা স্তর, ঠিক আছে। এই স্তরগুলো কি হয় না, পরস্পরের সাথে মুখোমুখি অবস্থায় থাকে। এবার এখানে যে মানে এই যে লেয়ারটা আর এই লেয়ারটা দেখো, এরা কি মুখোমুখি রয়েছে, দেখো ছবিটা ভালো করে, মুখোমুখি আছে। তো এই যে প্রান্তগুলো, এরা হচ্ছে তোমার হাইড্রোফোবিক এবং নন পোলার, ঠিক আছে। আর যেটা তোমার বিপরীতমুখী যে বাইরের প্রান্তটা আছে, দেখো এইটা আর এইটা, দেখো এগুলো একটু বাইরের দিকে আছে না, দেখো এটাও বাইরের দিকে আছে, আর এটাও দেখো ডটগুলো সব বাইরের দিকে আছে, এটা হচ্ছে পরস্পর বিপরীতমুখী বাইরের প্রান্ত। তো এরা হচ্ছে তোমার পোলার এবং হাইড্রোফিলিক হয়, ঠিক আছে। এবার এই লিপিডে আমরা কি পড়লাম, প্রোটিন থাকে, প্রোটিন ছাড়াও আরও থাকে, কি থাকে না, তোমার গ্লাইকোলিপিড থাকে, কোলেস্টেরল থাকে, আর হচ্ছে গ্যাংলিওসাইট থাকে, ঠিক আছে। আমি জাস্ট জিনিসগুলো একটু বলে দিই। এই যে দেখছো এইগুলো হচ্ছে সব তোমার প্রোটিন অণু, ঠিক আছে। এই যে মাঝখানে যে গ্যাপটা দেখছো, এটা হচ্ছে দুটো প্রোটিনের মাঝের গ্যাপ। কেমন? এটা হচ্ছে তোমার কোলেস্টেরল, এক্ষুনি বললাম কোলেস্টেরল থাকে। এটা হচ্ছে অন্তঃস্থ প্রোটিন, এটা হচ্ছে তোমার পরিধিস্থ প্রোটিন। এই যে এটা হচ্ছে লিপিডের স্তর, আমার লেখাগুলো একটু উল্টো হয়ে গেছে। আর এই হচ্ছে তোমার গ্লাইকোলিপিড, আর এটা হচ্ছে তোমার গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে। এবার এই যে তোমার স্তর দুটো, ঠিক আছে, এরা কি ভাসমান অবস্থায় থাকে। তো সেই জন্য এরা নিজেদের মধ্যে কিন্তু অনবরত স্থান পরিবর্তন করছে। তো সেই জন্য এটাকে কি বলা হয়, তোমার ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়। আমি জাস্ট ছবিটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, হ্যাঁ, লেখাটা আমার লিখতে একটু সুবিধা হবে। মানে তাহলে এটাকে কি বলা হয়, তোমার ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়, কারণ এটা অনবরত কিন্তু নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করছে, ভাসমান অবস্থায় আছে। তো অবভিয়াসলি স্থান পরিবর্তন তো করবে, মুভ তো করবে, ঠিক আছে। এবার যেটা কথা আসছে, এই যে তোমার প্রোটিনগুলো যে আছে, ঠিক আছে, এই প্রোটিনগুলো দুই ধরনের হয়। কি সেইগুলো? একটা হচ্ছে তোমার বহিস্থ প্রোটিন, যেটাকে বলা হয় তোমার, নামটা ভুলে গেছিলাম, যেটাকে বলা হয় তোমার পেরিফেরাল প্রোটিন বা বলতে পারে এক্সট্রিনসিক, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার অন্তঃস্থ প্রোটিন বা ইন্ট্রিনসিক বা হচ্ছে তোমার ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে কি বললাম, দুই ধরনের প্রোটিন আছে, একটা হচ্ছে তোমার পেরিফেরাল প্রোটিন বা তোমার একটা নাম হচ্ছে এক্সট্রিনসিক, ঠিক আছে, বা তোমার বহিস্থ প্রোটিন। আর একটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল প্রোটিন, ঠিক আছে, বা যেটা হচ্ছে তোমার ইন্ট্রিনসিক, ঠিক আছে, ভেতরের দিকে থাকছে,
ইন, এটা বাইরের দিকে ছিল বলে এক্সট্রিনসিক, এটা ভেতরে হচ্ছে বলে ইন্ট্রিনসিক। এই জিনিসগুলো কি একটু বলে দিই। যেটা হচ্ছে তোমার এক্সট্রিনসিক প্রোটিন বা যেটাকে বলা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, সেটা হচ্ছে তোমার এই প্রোটিনগুলো কি হয় না কোষ পর্দার বাইরেও থাকে বেশিরভাগটা, কিছুটা আবার তোমার ভেতরেও থাকে। এবার বাইরে যে প্রোটিনগুলো থাকে সেটা আবার বাইরের দিকে যে তোমার আমি বললাম না কার্বোহাইড্রেট থাকে, প্রথমেই বললাম 10% তোমার কার্বোহাইড্রেট থাকে। তো এরা বেসিক্যালি অলিগোস্যাকারাইড, স্বল্প শর্করার অলিগোস্যাকারাইডের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে না গ্লাইকোপ্রোটিন তৈরি করে। দেখো আমি এই যে ছবিটা এঁকেছিলাম, দেখো বাইরের দিকে রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ বাইরের দিকে রয়েছে। তো এরা অলিগোস্যাকারাইডের সাথে যুক্ত হয়ে তোমার গ্লাইকোপ্রোটিন গঠন করে। আবার কিছু প্রোটিন যারা তোমার স্বল্প শর্করার সাথে যুক্ত হয়ে তোমার গ্লাইকোলিপিড এবং গ্যাংলিওসাইড রূপে মানে গ্যাংলিওসাইডের অংশ রূপে বাইরের দিকে অবস্থান করে, যে দেখো গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে। তো এই হলো তোমার এক্সট্রিনসিক প্রোটিন, ঠিক আছে, যারা তোমার বাইরের দিকে অবস্থান করে এবং স্বল্প শর্করার সাথে যুক্ত হয়ে তোমার কেউ কেউ গ্লাইকোপ্রোটিন তৈরি করছে, আবার কিছু স্বল্প শর্করার সাথে যুক্ত হয়ে গ্লাইকোলিপিড এবং গ্যাংলিওসাইড তৈরি করছে, সব বাইরের দিকে তৈরি করছে, বাইরের দিকে রয়েছে এই প্রোটিনগুলো। এবার আসছে ইন্টিগ্রাল বা ইন্ট্রিনসিক প্রোটিন। এরা কি করে না স্টুডেন্ট, এই ধরনের প্রোটিনগুলো তোমার কি ভেতরে থাকে, মানে এরা লিপিডের মধ্যেই থাকে, ঠিক আছে, লিপিডের মধ্যেই থাকে। এর মধ্যে কিছু কিছু ইন্ট্রিনসিক প্রোটিন আছে যারা আবার কোষ পর্দার যে থিকনেস আছে সেই থিকনেস বরাবর কিন্তু অবস্থান করে, ঠিক আছে, থিকনেস বরাবর অবস্থান করে এবং এইগুলোকে তখন বলা হয় তোমার চ্যানেল প্রোটিন। কেন চ্যানেল প্রোটিন বলা হয়? কারণ এর মধ্যে প্রচুর ছিদ্র থাকে, প্রচুর, এবং যার মধ্যে দিয়ে তোমার আয়ন্স কিন্তু চলাচল করতে পারে, ঠিক আছে, এই ইন্ট্রিনসিক প্রোটিনের মধ্যে দিয়ে। বোঝা গেল? তো এই হচ্ছে দুই ধরনের প্রোটিন। আমি আরেকবার বলছি, পেরিফেরাল হচ্ছে এরা বাইরের দিকে থাকে, তো এরা অলিগোস্যাকারাইডের সাথে যুক্ত হয়ে কি তৈরি করছে না গ্লাইকোপ্রোটিন তৈরি করছে, গ্লাইকোলিপিড গ্যাংলিওসাইড অংশরূপে বাইরে অবস্থান করছে। আর যারা ভেতরে আছে, ভেতরে কি পুরো লিপিডের স্তর পড়ে আছে, তো এরা লিপিডের মধ্যেই থাকবে। এরা তখন কি করে না, যে কোষ পর্দা আছে, যে সেল মেমব্রেনটা আছে, তার কিন্তু থিকনেস বরাবর অবস্থান করে পুরোটা, আর এরা পোর্স যুক্ত হয়, যার দরুন কি হয় না এদের মধ্যে দিয়ে আয়ন্স চলাচল করতে পারে। তো এই হলো স্টুডেন্ট সিঙ্গার এবং নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল। আশা করি বোঝাতে পেরেছি। তাও যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, ভিডিওটাকে আরেকবার প্রথম থেকে দেখবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবার এখানে আমি দুটো জিনিসের কথা বলবো, মানে দুটো মানে নাম বলবো। একটা হচ্ছে, যদিও তোমরা জানো, ফ্যাগোসাইটোসিস। যেহেতু আমরা প্লাজমা মেমব্রেন পড়ছি, তো আমার মনে হলো এটা একটু তোমাদের জানিয়ে দেওয়া ভালো। আর একটা হচ্ছে পিনোসাইটোসিস। কেমন? আমরা জানি কি কোষ পর্দার মধ্যে অবিরাম তোমার জল ঢুকছে, জলের সাথে কঠিন বস্তু ঢুকছে, এক্সেট্রা ঢুকছে, ঠিক আছে। তো এই কোষ পর্দার মধ্যে যখন কোনো কঠিন বস্তু প্রবেশ করে, ঠিক, মানে বলতে পারো কোষ পর্দার মধ্যে কঠিন বস্তুটা কি অ্যাকচুয়ালি কোষের ভেতরই তো ঢুকছে, মানে কোষ পর্দাটা কি কোষের বাইরের লেয়ার, ঠিক আছে, তো কোষ পর্দাটাকে ভেদ করে কি কোষের মধ্যেই তো ঢুকছে। তো যখন কঠিন বস্তু এই কোষ পর্দার মাধ্যমে কোষের ভেতরে ঢোকে, তখন সেই প্রসেসটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। কেমন? আর পিনোসাইটোসিস মানে হচ্ছে যখন তরল কোনো বস্তু ঢোকে, সেটা তোমার জল হতে পারে বা অনেক কিছু হতে পারে, ঠিক আছে, মিনারেলস হতে পারে। তো তরল বস্তু যখন এই কোষের মধ্যে ঢোকে, তখন সেই মানে প্রসেসটাকে বলা হয় পিনোসাইটোসিস। কেমন? তো এই হলো তোমার আল্ট্রা স্ট্রাকচার অফ প্লাজমা মেমব্রেন। আমি এর কাজও বলে দিচ্ছি, ফাংশনও বলে দিচ্ছি, তোমরা নোট করে নিও। তো এর মেন যেই ফাংশন সেটা হচ্ছে তোমার কোষের সজীব অংশকে রক্ষা করা। মানে কাকে রক্ষা করা?
প্রোটোপ্লাজমকে রক্ষা করা। ঠিক আছে, পাশাপাশি এর কাজ হচ্ছে বিভিন্ন প্রতিবন্ধক রূপে তো কাজ করা। আর এখানে কিন্তু ব্যাপন আর অভিস্রবণ এই দুটো প্রসেসই কিন্তু হয়। ঠিক আছে, আর হচ্ছে এখানে যেই কোষ অঙ্গাণু আছে, যেরকম তোমার মাইটোকন্ড্রিয়া, গলগি, ইয়ার এবং নিউক্লিয় পর্দা, এইগুলো সৃষ্টি করা। ঠিক আছে, তো এই ছিল স্টুডেন্ট আজকের ক্লাস। আই হোপ তোমাদের ভালো লেগেছে। তো যদি ক্লাসটা ভালো লাগে, আচ্ছা এই জিনিসটা কিন্তু অবশ্যই খাতায় তুলে নিও। হ্যাঁ, আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু নোট করে নিও, কেমন? তো তাহলে পরে তোমাদের পড়তে সুবিধা হবে। আর আমি বারবার বলি কনসেপ্ট ক্লিয়ার করার কথা। তো তোমরা অবশ্যই সেল কি একটা যেন কনসেপ্ট তোমাদের মাথায় থাকে। ঠিক আছে, সেল সম্পর্কে। তো তার জন্য আমার ভিডিওগুলো দেখো। আমার ফার্স্ট একদম 2-3 বছর আগের হবে ভিডিও, প্লে লিস্ট করা আছে, কোনো অসুবিধা নেই, দেখে নিও, অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, তো সেখানে কিন্তু আমি এই জিনিসটা পড়াইনি। তো যাই হোক, আজকে পড়িয়ে দিলাম। তো ক্লাস ভালো লাগলে লাইক করে দিও একটা, যদি ভালো লাগে লাইক করো, জোর করে করতে হবে না। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে তাহলে এই অবধি থাক। নেক্সট ক্লাসে আমি মাইটোকন্ড্রিয়ার আল্ট্রাস্ট্রাকচার পড়াবো, খুব ভালো টপিক। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।